গত বছর যেটা আমি আবারও বলছি, প্রথমেই যে 20টা, ওর মধ্যে গত বছর অনেকে 3 থেকে 4টে প্রশ্ন পারে। জন্য ইতিহাস একটা সকলের টেনশনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ তোমরা প্রত্যেকেই ভাবছো ইতিহাস মানে প্রচুর লিখতে হয়। আজকে ইতিহাসের তোমাদের সাজেশন ভিডিও তো দেবই, তার আগে সারা বছর অনেক ফাঁকি দিয়েছো। তার আগে স্যারের দীর্ঘদিনের অভিজ্ঞতার ফল, স্যার তোমাদের যে উপদেশগুলো দেবে, যে ইতিহাস মানে যে ভ্রান্ত ধারণাগুলো তোমাদের মধ্যে রয়েছে, যে প্রচুর কিছু লিখতে হয়, অনেক সাল মুখস্থ করতে হয়, অনেক না লিখলে নাম্বার পাওয়া যায় না, ইতিহাস একেবারে নাম্বার উঠতে চায় না, সমস্ত স্টেরিওটাইপ যে মেন্টালিটি বা মাইন্ড সেট আপ তোমাদের মধ্যে তৈরি হয়েছে, সবটাই আজকে ভাঙবে। সাজেশন অবশ্যই পাবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যার অবশ্যই বলবে। তোমরা স্যারকে জানো, তোমরা স্যারকে চেনো, স্যারের চ্যানেল আছে সাজবাতি, সেখানে স্যার একটু আগেই অনুতপ্ত ছিলেন যে এত কষ্ট করে স্যার ভিডিও তৈরি করে, ইতিহাস বিষয়ে তোমাদের ভালোবাসা তৈরির জন্য স্যার এত রকমভাবে তোমাদেরকে ক্লাসেস দেয়, ভিডিওস দেয়, তবুও স্যার আক্ষেপ যে ভালো কিছু লোকে দেখে না। তবুও স্যারকে বললাম, স্যার আপনি কন্টিনিউ রাখুন, নিশ্চয়ই ওর মধ্যে 5 জন হলেও 10 জন হলেও 500 জন হলেও একদিন ঠিক ওরা দেখবে এবং বুঝতে পারবে। তোমরা স্যারের চ্যানেলটা ভিজিট করো, স্যারকে সাপোর্ট করো। একদম আমার প্রথম থেকে আমি স্যারকে যখনই ডেকেছি তখনই তোমাদের জন্য আমার ডাকে কিন্তু স্যার চলে এসছেন। তাই স্যারকে আবার ওয়েলকাম জানাই। স্যার আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি, স্যার ইতিহাস মানে ওদের যে মনে ভয়, প্রচুর লিখতে হয়, এটা কতটা সত্য? আচ্ছা, চ্যানেলে সবার আগে মিঠুন ভাইকে স্বাগত জানাচ্ছি, আর নতুন বছরের একরাশ শুভেচ্ছা। এবং সেই সঙ্গে যে স্বপ্নটা দেখে রয়েছে সারা বছর ধরে মাধ্যমিকে কিছু করবে, সেটা অবশ্যই করতে পারবে যখন এদের মতো স্যারেরা আছেন। কোনো অসুবিধা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবারে বলি, আমাদের সময় আর তোমাদের সময় একটু পার্থক্য আছে। তোমাদের সময় এখন না খুব সুন্দর, হাতের মুঠে অনেক কিছু আছে। যেমন বলি, একদম টপিক্সের প্রথমে দেখবে টপিক সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়া আছে। কজন ছেলে মেয়ে সেটা দেখে? কেউই দেখে না, তাই না? তাহলে একটা অধ্যায়, 8টা অধ্যায়ের প্রথমেই দেখবে অধ্যায় বিষয়ের ওপরে ছোট ছোট করে তোমাদের একটা সারসংক্ষেপ দেওয়া আছে, ওইটা অবশ্যই করবে। কোন অধ্যায় থেকে কোন প্রশ্ন আসছে অনেকেই জানে না। টু দা পয়েন্ট লিখলেই উত্তর, এবং টু দা পয়েন্ট লিখলেই 100 পাওয়া যায় ইতিহাসে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আবারও বলছি, শুধুমাত্র যে প্রশ্নগুলো গত বছর এসেছে সেই প্রশ্নগুলো বাদ দিয়ে বাদ বাকি ইয়ারের প্রশ্নগুলো একটু দেখে যাও, দেখবে ওইখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা পাচ্ছ। তবে প্রথম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি, আমি বলে দেবো। এই প্রশ্নটা যদি এইভাবে আসে, তুমি কিভাবে লিখবে? প্রশ্ন হচ্ছে, সম্প্রকাশ পত্রিকা অন্য পত্রিকা থেকে আলাদা কেন? আমরা সবাই পড়ে এসেছি কিন্তু সম্প্রকাশ পত্রিকার গুরুত্ব। কিন্তু যদি প্রশ্ন আসে যে অন্য পত্রিকা থেকে আলাদা কেন, উত্তর কি আলাদা হবে? একদমই না। শুধু কি হবে, প্রথমে ভূমিকা, তারপর প্রকাশকাল, তারপরে আমরা যে গুরুত্ব বলে যে পয়েন্টগুলো লিখতাম, সেই জায়গায় গুরুত্বটা না লিখে অন্য পত্রিকা থেকে আলাদা কেন শুধু ওইটা লিখে বাদ বাকি যে পয়েন্টগুলো আছে সেম পয়েন্ট লিখতে হবে। এইটাই ছেলেমেয়েরা কিন্তু ভুল করে। স্যার কমন আসেনি, স্যার দিয়েছেন সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব, প্রশ্ন চলে আসলো যে সোমপ্রকাশ পত্রিকা অন্য পত্রিকা থেকে আলাদা কেন, কেন বন্ধ হলো? এটা তো পড়ে যায়নি। উত্তর এক, প্রশ্ন বুঝতে না পারার কারণে কিন্তু উত্তরটা অধরায় থেকে যাবে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, অধ্যায়ের প্রথমেই বললাম যে অধ্যায়ের যে সমস্ত, ওই অধ্যায়ের মধ্যে যা যা আছে, কোন কোন বিষয় আলোচনা, সমস্তটাই কিন্তু সমস্ত লেখকরা, কি জিকে পাহাড়ি, কি জীবন মুখোপাধ্যায়, কি শচীন মন্ডল, আমি শচীন মন্ডলকে বেশি প্রেফার করবো এই কারণে, শচীন মন্ডল থেকে যারা যারা দেখবে এই বইটা, 20-তে 20, শর্টে 40-এ 40, সমস্তটাই পেয়ে যাবে, কোনো অসুবিধে নেই। কারণ আমরা দেখেছি জিকে পাহাড়ি বা জীবন মুখোপাধ্যায়, আমি কারোর বয়স এখানে প্রচার করছি না, কিন্তু বলে দিচ্ছি, জিকে পাহাড়ি বা জীবন মুখোপাধ্যায় থেকে শচীন মন্ডলের বইটা পড়লে শর্ট প্রশ্ন একদম নির্দ্বিধায় সব পাওয়া যাবে, কারণ খুব ডিটেলসে দেওয়া আছে, অনেক প্রশ্ন ওখানে আছে। আচ্ছা স্যার, ইতিহাসে যখন ওদের ইতিহাস বলি, তখন থেকে ওদের মাথায় মনে হয় যে ইতিহাস মানে প্রচুর সাল মনে রাখতে হয়। তাহলে এই সালের ক্ষেত্রের জন্য ওরা সালটা মনে রাখবার জন্য কি করতে পারে? সালটা মনে রাখবার জন্য কোনো আলাদা কোনো লজিক নেই, জানো তো। কিছু কিছু ক্ষেত্রে আছে, কিন্তু ম্যাক্সিমাম দিকে লজিক নেই। অনেক সালকে মনে রাখতে হয়? একদমই না। যে সালগুলো একদম সামনাসামনি সাল, যেমন ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়েছে, এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠা হয়েছে, হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়েছে, শ্রীরামপুর মিশন কত সালে প্রতিষ্ঠা হয়েছে, সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছে, এই সালগুলো সাধারণ আমরা পড়ে রয়েছি 8 থেকে। আর ইতিহাসের সাল তুমি তোমার জন্মদিন মনে রাখো কি করে?
বন্ধু জন্মদিন মনে রাখো কি করে, ঠিক সেম ভাবে এখানে সালগুলো ঠিক ওইভাবে মনে রাখতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, কেমন? এটা এইভাবে করতে হবে। আচ্ছা স্যার, এই ম্যাক্সিমাম স্টুডেন্টদের যারা আমরা ভিডিও দেখছে তার মধ্যে ধরতে পারি যে 90% স্টুডেন্টের এই সময় দেয়ালে পেট টিকে গেছে, তো সেই কারণে তারা ভিডিও দেখছে। তাদের জন্য স্যার যদি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেন যে এই বছর এই প্রশ্নগুলো যেন তারা অ্যাটলিস্ট করে যায়, সেই হ্যাঁ, প্রশ্ন যদি স্যার আপনি বলে দেন। গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমি আমার চ্যানেলে দিয়েছি, একদম সেম প্রশ্ন তোমাদের স্যারের চ্যানেলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে 2017 সালে একটা প্রশ্ন এসেছে নারী ইতিহাস, আসার কথা না, কিন্তু বিগত বছরের আমাদের অভিজ্ঞতা খুব তিক্ত। আমরা দেখলাম দুটো অধ্যায় থেকে কোনো কোশ্চেন হয়নি, কি 4 নম্বর কি 8 নম্বর আমি আর অধ্যায় উল্লেখ করলাম না, কিন্তু আসেনি। সেইখানে দাঁড়িয়ে প্রথম অধ্যায় থেকে 4 নম্বর আসবে না কেউ গ্যারান্টি দিতে পারবে না, আমি তো দেবোই না। ওই জন্য আমি যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো বলি, স্যার কিন্তু কোন রকম রিস্ক নিচ্ছে না। কোনো রিস্ক নেবো না। এই প্রশ্নগুলো দেখবেই, তোমরা জানো তোমরা পারবে, কারণ অলরেডি করেছো ইউনিট টেস্টে এবং টেস্টেও তোমরা করেছো, সুতরাং এই প্রশ্নগুলো তোমাদের করা। প্রথম নারী ইতিহাস চর্চা, যেটা 2017-তে দিয়েছে মাধ্যমিকে, কিন্তু দেওয়ার কথা না এই অধ্যায় থেকে। 2 নম্বর আসবে, শর্ট কোশ্চেন আসবে, 4 নম্বর আসার কথা না, 8 নম্বর তো কোনো কথাই নয়, কিন্তু দিয়েছে। তাহলে 70 বছরের গুরুত্ব, জীবনে ঝরাপাতার গুরুত্ব, নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য ভীষণ ইম্পর্টেন্ট, সোমপ্রকাশ পত্রিকা ভীষণ ইম্পর্টেন্ট, এবং সরকারি নথিপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি, এই প্রশ্নগুলো প্রথম অধ্যায় থেকে একদম ঝলসে যাবে, কেমন? কোনো বাদ দেবে না। আবারও বলছি, সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব, সরকারি নথিপত্রের গুরুত্ব, নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য, নারী ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা আলোচনা করো, এবং 70 বছর ও জীবনে ঝরাপাতা। আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নগুলো প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ, আমি দিয়ে দিলাম। এরপরেও যদি তোমরা কেউ করতে চাও করবে, এতে তো কোনো অসুবিধা নেই। দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমি রেখেছি, একদম টপ মোস্ট যেগুলো রেখেছি, সেগুলো হচ্ছে শ্রী রামকৃষ্ণ দেবের সর্বধর্ম সমন্বয়, চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা, হুতুম প্রাচার নকশাগ্রন্থে 19 শতকে বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায়, নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে, এবং গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় গ্রাম বাংলার কি চিত্র ফুটে উঠেছে, এবং 19 শতকে বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা। 4 নম্বরের প্রশ্ন বললাম সব করা, টপ মোস্ট ইম্পর্টেন্ট। এবারে এই অধ্যায় থেকে তুমি যদি 4 নম্বরে করতে চাও, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহনটা করে যেতে পারো। হিন্দু পেট্রিয়ট পত্রিকা বাংলাদেশে কি ধরনের সমাজ চিত্র পাওয়া যায়, হিন্দু পেট্রিয়ট পত্রিকাটা দেখে যেতে পারো। 8 নম্বরে এখান থেকে কি কি আমি তিনটে সিলেক্ট করেছি এখান থেকে। 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও, রামমোহন কিভাবে সাফল্য মণ্ডিত করেন। এইটার কিন্তু উত্তর নেই, এটার উত্তর পেতে গেলে কিন্তু তোমাকে আলাদাভাবে খাটতে হবে। 3 নম্বর কিন্তু এটা। 19 শতকে বাংলার সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের ভূমিকা লেখো, ব্রাহ্ম সমাজের ভাঙনের কারণগুলি লেখো, শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি, কিভাবে এর সমাধান হয়। এই প্রশ্নগুলো 8 নম্বরের জন্য কিন্তু আমি রেখেছি। এটা দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমি রেখেছি সেটা হচ্ছে 4 নম্বরে 4টে রেখেছি আমি। নাম্বার 1, ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রবর্তন করেছিল। নাম্বার 2, নীল বিদ্রোহের প্রতি বাংলার শিক্ষিত মানুষের ভূমিকা কেমন ছিল লেখো। নাম্বার 4, বারাসাত বিদ্রোহের প্রকৃতি ভীষণ ইম্পর্টেন্ট বছর। এবং আর একটা, বিদ্রোহ বিপ্লব অভ্যুত্থান, 3টির সংজ্ঞা এবং উদাহরণ। এবার 8 নম্বরের জন্য 3টে রেখেছি এই অধ্যায় থেকে। নীল বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য একটা, নীল বিদ্রোহের গুরুত্ব এবং কারণ একটা, নীল বিদ্রোহ মোট 2টো, আর সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল, আর পারলে দেখে যাওয়া সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য। এটা গেল তৃতীয়। স্যার ওদের 8 নম্বরে কটা কোশ্চেন লিখতে হবে? একটা লিখতে হবে। একটা। আর 4 নম্বরের 4 নম্বরের 6টা লিখতে হবে, 2 নম্বরের একটা লিখতে হবে। আচ্ছা। আর প্রথমে দিকে 1 নম্বরে গিয়ে পরে তোমরা পাবে এমসিকিউ 20টা ওখানে আছে, অপশন দেওয়া থাকবে, যেটা 20-তে 20 পাওয়ার জন্য আপনি তো প্রথমেই বলে দিলেন যে বইয়ের প্রত্যেকটা সচিন মন্ডল। এখানে কোনো সত্যি কথা বলতে কি লাস্ট মিনিট ভিডিও দিচ্ছি বটে, মিঠুন এসেছে, ওই 20 পেতে গেলে টেক্সট বই মাস্ট, এবং সেটা সচিন মন্ডল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কি আপাতত ওই সচিন মন্ডলের প্রথম ওই কটা পড়লে ওরা কি কিছু করতে পারবে, নাকি পুরোটাই টেক্সট এই মুহূর্তে কি পড়া সম্ভব? না, টেক্সট তো পড়তে, এই মুহূর্তেই তো টেক্সট পড়তে হবে। আচ্ছা, এই মুহূর্তে কোনো সহায়িকা নয়, এই মুহূর্তে শুধু টেক্সট বই চোখ বুলিয়ে যাবে, যেটা আমরা করেছি আমাদের জীবনে সব থেকে বেশি ফলদায়ী জিনিস। মানে গল্পের মতো করে ওরা যদি একদম টেক্সট বই প্রতিদিন চোখ বুলাতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা যেটা চোখ বুলাতে হবে সেটা হচ্ছে টেস্ট পেপার।
আচ্ছা। টেক্সট বই, টেস্ট পেপার, আর কি চাই? প্রথমে টেক্সট বইটা আমি তো রুটিন করেই নেব। তুমি তো রুটিন করেই দিয়েছো, তোমার চ্যানেলে আমি দেখেছি রুটিনটা করে নিয়েছো, ওই রুটিনটা ফলো করতে হবে। টেক্সট বই এবং টেস্ট পেপার এই দুটোই হবে এখন সঙ্গী, মা বাবার সঙ্গী না, আত্মীয় স্বজন সব বাদ। শুধু এই কটা দিন ঘরের দরজা জানলা বন্ধ রেখে শুরু করতে হবে। জীবনে কিছু পেতে হলে কিছু দিতে হবে, নাহলে কিছু হবে না। চতুর্থ অধ্যায়, মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য, ভীষণ ইম্পর্টেন্ট। মহাবিদ্রোহ শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল। তারপরে প্রশ্ন ইম্পর্টেন্ট, মহাবিদ্রোহ কি জাতীয় বিদ্রোহ? পক্ষ বিপক্ষের যুক্তি দাও। 4 নম্বর কি করে লিখবো স্যার? পক্ষে বিপক্ষে কড়া যুক্তি দেবো, তার সঙ্গে আবার আপনি যোগ করে দিয়েছেন মহাবিদ্রোহ কি জাতীয় বিদ্রোহ। মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ কে বলেছে, কেন বলেছে, এটার জন্য 3 লাইন, তার বেশি হওয়ার দরকার নেই। আর পক্ষে বিপক্ষে 3টে থেকে 4টে করে যুক্তি দেখে আসলে এনাফ। এখানে 8টা-10টা কোনো যুক্তি আসবে না, দেওয়ার কোনো প্রয়োজনই নেই, বেশি দিলেও নম্বর দেবে না, একদম সাফিসিয়েন্ট, যা চেয়েছে সেটাই দাও। নেক্সট হচ্ছে, মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা বিদ্রোহ বলা হয়। বিশ্লেষণ করো, মানে তুমি কি যেটা পক্ষে যদি বলতে যাও যে স্বাধীনতা বিদ্রোহ, তাহলে পক্ষে যুক্তি দেবে। তুমি যদি বলো না এটা স্বাধীনতা যুদ্ধ বলা যায় না, বিপক্ষে কি যুক্তি হবে সেটা। মোট কথা হচ্ছে তোমার যুক্তিটা যেন যথাযোগ্য হয়। যথাযোগ্য হয়। আমি বিপক্ষেও তো ডিবেটে গিয়ে আমি অংশগ্রহণ করে প্রাইজ আনতে পারি, বিপক্ষে থেকে, আবার পক্ষে থেকেও আনতে পারি। মোট কথা পরীক্ষক দেখতে চান যে তুমি যে যুক্তিটা দিচ্ছ তার মধ্যে লজিক আছে কিনা, অর্থাৎ যুক্তিটা ন্যায়সঙ্গত বা যুক্তিসঙ্গত কিনা। আলফাল লিখে কোনো কাগজ ভরিয়ে লাভ নেই, পৃথিবীতে আজ পর্যন্ত আলফাল লিখে কেউ 80% পায়নি। সুতরাং ওই রাস্তায় না হাঁটাই বাঞ্ছনীয়। যারা খাতা থাকে সব অভিজ্ঞ, মানে ওরা ইতিহাস ভাবে, মানে ইতিহাস না অনেকে আছে মনে করে পেজের পর পেজ নিলে মনে হয় নাম্বারটা বেশি পাবো। অসম্ভব। পেজ অনুযায়ী যদি সমস্ত কিছু হতো তাহলে এই স্কুল কলেজগুলো থাকতো না, ওসব চলবে না। ওগুলো সবই জানা, ওগুলো যেন ওইদিকে না হাঁটা হয়। গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে ঔপনিবেশিক সরকারের সমালোচনা করেছিল, ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে গগনেন্দ্রনাথ ঠাকুরের কি লিখবো? প্রথমে একটা ভূমিকা লিখবো, কে গগনেন্দ্রনাথ ঠাকুর, কি জন্য বিখ্যাত, ভূমিকা তো চলে গেল। এইবার গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলোর নাম লিখবো। এইবার তুমি ব্যঙ্গচিত্রগুলোর নাম লিখে ব্যঙ্গচিত্রগুলোর মধ্যে কি প্রকাশ করতে চেয়েছেন? তোমার মাহাত্ম্য, বাঙালি সমাজের মাহাত্ম্য, বাবু সমাজের মাহাত্ম্য, মধ্যবিত্ত সমাজের মাহাত্ম্য, না শিক্ষিত শ্রেণীর মাহাত্ম্য? কি মনে হয়? তুমি কিন্তু উত্তর বের করে নিয়েছো বাবু সমাজের, তাই না? তাহলে আমরা এই যে শিক্ষিত বাবু সমাজ, ইংরেজি জানা, 2-4টা কথা, তাই না? তাহলে সেই বাবু সমাজের চরিত্রটা কি এবং ইংরেজ ঔপনিবেশিক সরকারের কি চরিত্র, সেটা ব্যঙ্গ বিদ্রুপ করে দুটো চরিত্রকে সমন্বয় করে লিখতে হবে। লিখলেই না। নেক্সট হচ্ছে আনন্দমঠ। আমাদের পড়তে হবে, বুঝে, সত্যি কথা বলতে কি বুঝে পড়তে হবে, কারণ প্রশ্নের ধাঁচ পাল্টেছে। প্রশ্নের ধাঁচ পাল্টেছে, দেখারও ধাঁচ পাল্টেছে, তোমার রুচি পাল্টেছে, খাদ্য খাবার রুচি তোমার তো পাল্টেছে। তাহলে সঙ্গে সঙ্গে যারা পরীক্ষক তাদেরও তো দেখতে দেখতে বা তাদেরও পৃথিবীতে আর বসে নেই, সাহিত্যের দ্বার অগাধ খুলে যাচ্ছে। আগে আমরা রচনা লিখতাম কি করে, রবীন্দ্রনাথ ঠাকুর যদি আসতো বা বিদ্যাসাগর ঠাকুর আসতো, বিদ্যাসাগরের বাবার নাম কি, মার নাম কি, কোথায় জন্ম, এটা দিয়ে শুরু হতো, তাই না? এখন আমরা কিভাবে শুরু করি, বিখ্যাত বিদ্যার সাগর তুমি, বিখ্যাত ভুবনে, করুণার সিন্ধু তুমি, সেই যেন মনে, এইভাবে লিখি তো, এইভাবে শুরু করি তো। তাই এটা হচ্ছে স্টাইল, এই স্টাইলটা চলে এসেছে। সুতরাং মা বাবার কথা লিখবো, কিন্তু প্রথমেই নয়, প্রথমে সেই লোকটা সম্পর্কে আগে লিখে নেবো, কেমন? এটা মাথায় রাখতে হবে। আনন্দমঠ জাতীয়তাবাদ বিকাশে কতটা সহায়তা করেছে? 4 নম্বরে দিয়েছি। ল্যান্ড ওনার সোসাইটি কি কারণে প্রতিষ্ঠা হয়েছিল? কে কবে সর্বভারতীয় জাতীয় সম্মেলন আহ্বান করেন? গুরুত্ব লেখো। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কবি হাউসে যেটা। গোড়া জাতীয়তাবাদী ভাবধারার প্রকাশ পাওয়া যায় কি, কেমন ভাবে? আর কমপ্লিট, এটা 4 নম্বর। 8 নম্বরের জন্য এই মধ্যে থেকে একটা দিয়েছি, মহাবিদ্যের চরিত্র বিশ্লেষণ করো। তোমরা অনেকে করেছো জাতীয়তাবাদী উন্মেষের কারণ, কিন্তু আমি বলবো মহাবিদ্যের চরিত্রটা ওর সঙ্গে দেখে যাবে। নেক্সট হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে একদম সিলেক্ট প্রশ্ন যেগুলো এই মুহূর্তে, বিটিআই টিকা, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, বাংলার বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকার কিরূপ অবদান রেখেছিলেন? বসু বিজ্ঞান মন্দির টিকা, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক প্রতি বছর ইম্পর্টেন্ট থাকে, কোনো বছর কিন্তু এখন আসেনি, এবছর কিন্তু দরজা খুলতে পারে। বাংলা ছাপাখানা মুদ্রণ শিল্পের বিস্তার উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা, আর বাংলা মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা। শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। আর লাস্ট, রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা। এটা কিন্তু 4 নম্বরের মতো করে লিখতে হবে। আর ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগে বিদ্যাসাগরের ভূমিকা, এই 4 নম্বর গুলো দেখবে।
অলরেডি তোমাদের দেখা হয়ে গেছে, আমি জানি অনেকে কমেন্টস করো। আর 8 নম্বরের জন্য এখান থেকে রেখেছি বাংলা ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ, এটা কিন্তু 4 নম্বরও রেখেছি, আবার 8 নম্বরও রাখলাম। সঙ্গে মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আলোচনা করো। শান্তিনিকেতনকে কেন্দ্র করে কিভাবে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার বিকাশ হয়েছিল দেখে যাবে। ষষ্ঠ অধ্যায়, টোটাল স্যার 8টা অধ্যায়। টোটাল 8টা। ষষ্ঠ অধ্যায় থেকে যেগুলো রেখেছি, টিকা, বারদৌলি সত্যাগ্রহ ভীষণ ইম্পর্টেন্ট, এবার তোমরাও জানো। মিরাট ষড়যন্ত্র মামলা, AITUC ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি, আর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ভারতের শ্রমিক শ্রেণীর আন্দোলন সম্পর্কে টিকা লেখো। আরো 3টে আছে 4 নম্বরের। আইন অমান্য আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সক্রিয়ভাবে কৃষক সমাজ কেন যুক্ত ছিল না, ভারত ছাড়ো আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা। 8 নম্বরের জন্য একটা রেখেছি এই অধ্যায় থেকে, ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা বা ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির ভূমিকা, এটা কিন্তু দেখে যাবে। সপ্তম অধ্যায়, এখান থেকে 4 নম্বরের জন্য বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নারী সমাজের ভূমিকা, টিকা, চট্টগ্রাম হস্তকার লুণ্ঠন ভীষণ ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে, প্রীতিলতা, এন্টি সার্কুলার সোসাইটি, দীপালি সংঘ, অনুশীলন সমিতি, ভগৎ সিং। দলিত বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক হয়তো এসেই বসে আছে এবার। নেক্সট 8 নম্বর এই অধ্যায় থেকে দলিত বিষয়ে দলিত শ্রেণীর সংক্ষিপ্ত পরিচয় দাও, গান্ধী আম্বেদকরের বিতর্ক। আর দুটো দিয়ে দেব, সশস্ত্র বিপ্লবী আন্দোলন নারীদের ভূমিকা, আর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল এবং এর সীমাবদ্ধতা টেক্সট বইতে পাবে না, সহায়িকাতেও পাবে না। পাবে কোথায়? বুঝে লিখতে হবে। আচ্ছা, হ্যাঁ। নেক্সট হচ্ছে স্যার আপনি আলোচনা নিশ্চয়ই করেছেন আপনার চ্যানেলে। অষ্টম অধ্যায় থেকে দেখে নেন। খুব ইম্পর্টেন্ট, হায়দ্রাবাদ রাজ্য কিভাবে ভারতভুক্ত হয়, জুনাগড় রাজ্য কিভাবে ভারতভুক্ত হয় এবং কাশ্মীর রাজ্য। আশা করছি 3টের মধ্যে একটা তোমরা পেয়ে যাবে। এই অধ্যায় থেকে একটা আসবে 4 নম্বর, এই 3টের মধ্যে একটা পেয়ে যাবে। আর এর বাইরে যদি খুব ইচ্ছা করে যে স্যার ইচ্ছা আছে অনেকগুলো করেছি, হ্যাঁ করে যাও। উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের ভূমিকা কি, আর উদ্বাস্তু সমস্যা কি, আর আত্মজীবনী স্মৃতিকথা থেকে দেশভাগ ও দেশ ত্যাগ যে যন্ত্রণা কিভাবে ফুটে উঠেছে। এই হচ্ছে 8টা অধ্যায় টোটাল। আমার কাছে মনে হচ্ছে এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, আমি দিয়ে দিলুম। এরপরে যদি তোমাদের মনে হয় যে স্যার আমি আরো কিছু করেছি, অবশ্যই চোখ বুলাও, ক্ষতি কি। গত বছর যেটা আমি আবারও বলছি, প্রথমেই যে 20টা, ওর মধ্যে গত বছর অনেকে 3 থেকে 4টে প্রশ্ন পারেনি, তারা হচ্ছে শচীন মন্ডলের বই দেখেনি। শচীন মন্ডলের বই যদি দেখতো তাহলে সমস্তটাই পেরে যেত, কারণ সমস্ত উত্তরগুলো শচীন মন্ডলের বইতেই আছে। বুঝা গেল কি বললাম? তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো। স্যারকে আবারও ধন্যবাদ জানাই। তোমরা অবশ্যই স্যারের চ্যানেল সাজবাতি, আমি স্যারের চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্টে পিন করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই সেখানে স্যারের সমস্ত ইতিহাসমূলক আলোচনা, এবং তাছাড়াও তোমরা আগামীতে যারা ক্লাস 11-এ উঠছো, স্যার নিজেই কিন্তু ক্লাস 11দের জন্য নিজে খুব পরিশ্রম করে এডুকেশনে একটা অসাধারণ বই লিখেছে। সে বইটা তোমরা চাইলে অনায়াসে পারচেস করতে পারো। তার আগে তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রত্যেকের নিশ্চয়ই খুব ভালো হবে। ভালো থেকো। স্যারকে আমরা পরবর্তীতে আবারও পাবো। ভালো থেকো সবাই। তোমাদেরকেও শুভেচ্ছা।